ভারত বাংলাদেশ বা বেশ কিছু মানে বাংলাদেশ সংক্রান্ত বা অনুপ্রবেশ সংক্রান্ত কিছু লিখতে গেলেই আমাকে একাধিক মন্তব্য ফেস করতে হয়। আপনি যাই বলুন না কেন, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান আলাদা। এই জিনিসটা বাংলাদেশেরও অধিকাংশ মুসলমান বিশ্বাস করে, আবার অধিকাংশ বাঙালি হিন্দু বিশ্বাস করে যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান দুটো পুরো আলাদা জাতি। অর্থাৎ যেটা জাতি তত্ত্ব, যেটা স্যার সৈয়দ আহমেদ বলেছিলেন এবং জিন্না পরে ফস্টার করেছিলেন, সেখানে আমি বলবো যে পার্টিশনের সময় যতজন না লোক বিশ্বাস করতে এই তত্ত্বে, এখন তার থেকে আরো অনেক বেশি লোক বিশ্বাস করে। সমস্যা হচ্ছে কি, আমি না রমিলা থাপারকে খুব গালাগাল দিই, কারণ এই ভদ্রমহিলা হচ্ছে ভারতের ইতিহাস বইগুলো লিখেছেন, এবং সেদিনকে আমি জেএনইউ তে তার একটা লেকচার শুনছিলাম, এবং তারপর মানে আমার খুব শক লাগলো। উনি বললেন যে আমাকে যখন এনসিইআরটি থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য ইতিহাস বই লেখার জন্য, তখন আমি কি করলাম, আমরা যখন বড়দের জন্য ইতিহাস লিখি তখন একটা সংশয় থাকে, মানে এটা না এটা, এটা না এটা, তিন চারটে মতবাদ দিয়ে আমরা লিখি। কিন্তু উনি বলছেন আমি যখন বাচ্চাদের জন্য লিখতে যাই, আমাকে প্রথমেই বলে দেওয়া হলো যে বাচ্চাদের জন্য যখন লিখবে সেটাকে একটা ইন্ডক্ট্রিনেশন হতে হবে, অর্থাৎ নো দিস অর দ্যাট, এইটা এবং এইটাই সত্য। ফলে সমস্যা হচ্ছে কি যে আমি একটু মানে জীবনে কি বলবো, আমার 52 বছর বয়স, কিন্তু আমার ইতিহাসে ইন্টারেস্ট এসছে ক্লাস 7 থেকে, মোটামুটি মানে আই ওয়াজ প্রবাবলি 13 বা 12 মেবি। তো সেই সময় থেকে আজকে ধরুন দীর্ঘ 40 বছর ধরে আমি কন্টিনিউয়াস ইতিহাস পড়ে চলেছি। আমি বিজ্ঞান পড়ি, সায়েন্স করি, টেকনোলজি করি, ইতিহাস পড়ে চলেছি। তো ন্যাচারালি আমার পক্ষে একটা খুব পেইনফুল হয়ে যায় যে যেসব যারা মন্তব্য করছে, কারুর বিদ্যা ওই রমিলা থাপার ওই যে ইন্ডক্ট্রিনেটেড যে হিস্ট্রিটা দিয়েছেন তার বাইরে কিন্তু নয়। ওইটুকুই জানে যে দিন্না দ্বিধাদ্বৈত তত্ত্ব করেছে স্যার সৈয়দ আহমদ, এই মুসলমান ভারতীয় হিন্দু ভারতীয় আলাদা বলেছে, তাই আমরা আলাদা হয়ে গেল, মানে ওর বাইরে হয়তো আর একটু নলেজ আছে, সেই নিয়ে আমার সাথে তর্ক করতে আসে। কিছু বলার কিছু নেই, সবারই আজকে সোশ্যাল মিডিয়াতে বলার অধিকার আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, কিন্তু এরা কখনো জানবে না, কারণ রমিলা থাপার এটা লেখেননি বা তিনি এটা জানানোর প্রয়োজন বোধ করেননি। করলে কংগ্রেসের বাঁশ হয়ে যেত, কারণ উনি তো কংগ্রেসের চালা ছিলেন, মানে কংগ্রেসের তরফ থেকেই তাকে এনসিইআরটি তে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মুসলিম লীগ 1937 সাল পর্যন্ত, যখন তাদের দ্বিজাতি তত্ত্বে 30 বছর বয়স হয়ে গেছে, অর্থাৎ মুসলিম লীগের ফাউন্ডেশনের 30 বছর পরও তারা 3% ভোট পেতেন না, তাও সেটা আবার মুসলমান এরিয়াতে। মুসলমান এরিয়াতে কংগ্রেসের ভোট ছিল 15%, জিন্নার ভোট ছিল 3%, এবং এতটাই বাজে জিন্না 1937 সালে আবার ইংল্যান্ডে ব্যারিস্টারি করতে চলে যান, এবং তাকে ফিরিয়ে এনেছিলেন আবার, মানে মুসলিম লীগে ফিরিয়ে আনেন আল্লামা ইকবাল, যিনি অ্যাকচুয়ালি আমি বলবো যে মানে মুসলিম লীগের অ্যাকচুয়াল ফিলোসফার। তো সমস্যাটা হচ্ছে এই যে এটা ছাড়াও ভারতবর্ষে প্রায় 30টা মুসলমান অর্গানাইজেশন ছিল যারা ক্রমাগত দাবি করে চলছিল যে তারা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করে না, টু কনভিন্স দ্য ফ্যাক্ট যে এই দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করলে অখণ্ড ভারতের প্রচুর ক্ষতি হয়ে যেত। কিন্তু পসডাম ডিক্লারেশন যখন তৈরি হয়, অর্থাৎ যখন ইউকে এবং ইউএসএ তাদের স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি করতে চাইলেন, তারা সরাসরি নেহরুকে বললেন আইদার তুমি আমার স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সে এসো, না হলে আমরা পাকিস্তান বার করে নেবো, তুমি যাই করো না কেন। তো নেহরু আসতে রাজি হননি, নেহরু বললেন না আমি কিছুতেই ইউএস স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সে আসবো না, যেমন এখন মোদী বলছেন যে তিনি কিছুতেই ইউএস স্ফেয়ার অফ ইনফ্লুয়েন্সে আসবেন না, যার জন্য ভারতকে খেসারত দিতে হচ্ছে। সেদিনও ভারতকে খেসারত দিতে হয়েছিল, এবং তার নাম ছিল পাকিস্তান। এবং কি করে ব্রিটিশ গুপ্তচররা মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে পাকিস্তান ক্রিয়েট করেছে, এটা লম্বা ইতিহাস। কতগুলো ভারতপন্থী মুসলমান নেতাকে, কতগুলো ভারতপন্থী মুসলিম দলকে মেরে ধরে জেলে পাঠিয়ে শেষ করে দেওয়া হয়েছিল পাঞ্জাব, বিশেষ করে ওয়েস্ট সাইডে, সেটা সেই ইতিহাসটা কেউ জানে না। এবং পাকিস্তানকে হওয়ার পরও বালুচ সিন্ধ এরা স্বাধীনতা চেয়েছিল, তারা কেউ কখনো পাকিস্তান চায়নি, ধর্মের ভিত্তিতে দেশ কেউই চায়, পাকিস্তান তো কেউই চায়। এবং যার জন্যে পাকিস্তান জন্মের পরও কতজন বালুচকে মারতে হয়েছে, কতজন পাঠানকে মারতে হয়েছে, কতজন বাংলাদেশিকে মেরে তারপর বাংলাদেশটা তৈরি হয়েছে, সেসব নিয়ে কেউ কথা বলেনি। আমি এতগুলো কথা এই জন্যই বললাম যে
কিছু লোকের ডিএনএ এক, খাওয়া দাওয়া এক, একই গান, একই ভাষা। আজকে যদি তাদের ধর্ম দুটো আলাদা হয়, সে দুটো আলাদা জাতি হয়ে গেল। এটা কখনো পৃথিবীতে হয়েছে না কখনো হতে পারে। এটা তো অ্যাবসার্ড কথাবার্তা। যারা বলছেন বাঙালি মুসলমান আলাদা, বাঙালি হিন্দু আলাদা, এর তো না কোনো সায়েন্টিফিক বেসিস আছে না কোনো বেসিস আছে। আমি জানি যে বাংলাদেশিদের মুসলমানদের অধিকাংশ তাই বিশ্বাস করেন, বাংলাদেশি হিন্দুদেরও তাই বিশ্বাস করেন। কিন্তু আমাদের খাওয়া দাওয়া এক, একই ভাষায় কথা বলি, একই ভাষার গান শুনি, একটু দু একটা শব্দ ধর্মীয় কারণে আলাদা আছে। তার জন্য যদি এটা দুটো জাতি আলাদা হয়ে যায়, তাহলে তো মানে এর থেকে হাস্যকর বিষয় আর কিছু থাকবে না। কিন্তু মুশকিল হচ্ছে এরকম একটা হাস্যকর অযৌক্তিক ব্যাপারেই অধিকাংশ বাঙালি হিন্দু বিশ্বাস করে, বাঙালি মুসলমানও বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ রাজনীতি তাদেরকে সেই দিকে ঠেলে দিয়েছে, দেশ বিভাগের যন্ত্রণা তাদেরকে সেইভাবে ঠেলে দিয়েছে। মানে অধিকাংশ হিন্দু বিশ্বাস করে তারা মুসলমানদের হাতে মার খেয়েছে, অন্যদিকে অধিকাংশ বাংলাদেশি এখন মনে করে যে ভারত দাদাগিরি করার চেষ্টা করছে এবং ভারত মানে একটা হিন্দু রাষ্ট্র আমাদের উপর দাদাগিরি করার চেষ্টা করছে, অতএব এই হিন্দু মুসলমান বৈরিতাটা কন্টিনিউ করছে। কিন্তু তাতে তো বেসিক ফ্যাক্টটা বদলাবে না যে ভাই আমাদের একই ভাষায় আমরা কথা বলি, একই গান শুনতে আমাদের ভাল লাগে, একই সিনেমা আমাদের ভাল লাগে, একই বই পড়তে ভাল লাগে, একই সাহিত্য পড়ছি আমরা, একই খাওয়া দাওয়া করছি, আলাদা হয়ে গেল। আমার মনে হয় যেটা যে একটা সমস্যা হচ্ছে কি যে মানে বাংলায় হিন্দু মুসলমান পাশাপাশি বাস করলেও একটু শহরাঞ্চলে হিন্দু মুসলমান মিক্সিং এর তো একটু সমস্যা আছেই। যেমন ধরুন আমি ক্লাস 10 পর্যন্ত আমার কোনো ফ্র্যাঙ্কলি স্পিকিং মুসলমান বন্ধু ছিল না, কারণ আমাদের জগন্নাথ হাই স্কুলে আমাদের ব্যাচে বোধহয় কোনো মুসলমান ছাত্র একটা বা দুটো ছিল, হয়তো বা ছিলই না। তারপর নরেন্দ্রপুরে যখন এলাম তখন আমার একটা ব্যাচমেট ছিল মুসলমান, তো সে অ্যাকচুয়ালি একটা মৌলবীর ছেলে, কিন্তু সে তো আমার সাথে ওই খণ্ডন ভব করে উপনিষদ পড়ছে, এই পড়ছে, সে আমার কাছ থেকে আবার উপনিষদের ফান্ডাও নিত, মানে সে তাকে মুসলমান বলাটাও সে বেসিক্যালি হিন্দুই ছিল, যদিও নামই মুসলমান আর কি। তারপর আইটি খড়গপুরে গিয়ে সে একই অবস্থা। আইটি খড়গপুরে মানে দেখলাম যে ছাত্রদের মধ্যে 1-2% বেশি মুসলমান নেই, কিন্তু বাংলাদেশ থেকে অনেকে মুসলমান আসতো, তখন বাংলাদেশের কোটা ছিল অ্যাকচুয়ালি আইটি খড়গপুরে। তো তাদের কয়েকজন মুসলমান বন্ধু আমার ছিল, সবই বাংলাদেশের তখনই, এবং আমরা আরাম করে, তখন এসব হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। তখন তারা ওই খালেদা জিয়া এবং মানে তখন সবে বাংলাদেশে অ্যাকচুয়ালি গণতন্ত্র আসতে শুরু করেছে, এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনার মারামারিতে বাংলাদেশ প্রতিদিন স্তব্ধ থাকতো, খুব খারাপ অবস্থা। তো বাংলাদেশের যে কজন আমাদের বন্ধু বান্ধব ছিল, উদম মানে সে বিএনপি এবং আওয়ামী লীগকে উদম গালাগাল দিত, বলে এই তুই মহিলা বাংলাদেশকে ডোয়াবে, এই হচ্ছে কমন ন্যারেটিভ, এবং আমরা এরকম আলোচনা করি, কখনো আলাদা বলে আমরা নিজেদেরকে মনে করি। আমেরিকায় আসার পর অ্যাকচুয়ালি যখন থেকে আমি মুক্তমনা আন্দোলনের সাথে জড়িত হয়, তারপর মুক্তমনা ভিন্নমত সদালাপ এই 3টে ওয়েবসাইট ছিল ব্যাক ইন 2003। এর মধ্যে সদালাপ ছিল রক্ষণশীল মুসলমানদের, মুক্তমনা ছিল বামপন্থী মুসলমানদের, আর ভিন্নমত ছিল মানে যারা ক্যাপিটালিস্ট প্রো ওয়েস্ট মুসলমানদের। আমি 3টেতেই লেখালেখি করছি। সবার মানে এইটাদের সাথে আমার খুব ভালো আলাপ, এবং এখানে যখন আমি লস অ্যাঞ্জেলেসে থেকেছি, সরি আমি মানে সাদার্ন ক্যালিফোর্নিয়ায় থাকতাম, বিরাট পরিমাণ বাংলাদেশি কমিউনিটির সাথে আমার তখন যোগাযোগ, কারণ ওখানে আমি একটা ভিন্নমত বলে প্রিন্ট ম্যাগাজিন চালাতাম, অ্যাকচুয়ালি সপ্তাহে 2 দিন বেরোতো নিউজ পেপার। আজ থেকে প্রায় সেটা 20 বছর আগের ঘটনা। কুদ্দুস খান বাংলাদেশের দিকটা দেখতেন, আমি ভারতের দিকটা দেখতাম, এবং আমাদের যৌথ ইয়েতে খুব ভালো চলতো। তো একটা সময় এসেছিল যে সময় অ্যাকচুয়ালি কারণ সমস্ত দোকানদাররা তো বাংলাদেশি, কারণ পশ্চিমবঙ্গের দিকে কোনো দোকানদার নেই, এবং আমার মনে আছে সেই ম্যাগাজিন চালাতে আমার $3000 মতো খরচ পড়তো প্রতি মাসে, মানে এক একটা প্রিন্ট করতে 15 দিনের মধ্যে, পুরো টাকাটাই কিন্তু বাংলাদেশের বিজনেসম্যানরা দিচ্ছেন তখন। আহ আমি কুদ্দুস খানকে এবং এদেরকে বললাম যে দেখুন, আমাদের তো পশ্চিমবঙ্গের দিক থেকে তো এই ম্যাগাজিনটা চালাতে কারো কোনো, বাঙালি ম্যাগাজিনটা চালাতে কারো কোনো কন্ট্রিবিউশন নেই, বাংলাদেশিরাই তো সমস্ত টাকাটা দিচ্ছেন, মানে বাংলাদেশি ব্যবসায়ীরা দিচ্ছেন, তাহলে এই পশ্চিমবঙ্গের দিককে রেখেটা কি হবে। মজার ব্যাপার হলো যে যারা বাংলাদেশের দিক থেকে অ্যাড দিচ্ছিলেন তারাই আমাকে বলে না 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 বিপ্লব দা, এটা করবেন না, আমরা বাঙালিরা এক, আর তাছাড়া আমাদের যা খরিদ্দার, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যা খরিদ্দার তাতে আপনাদের পশ্চিমবঙ্গের দিকের বাঙালিও আছে, আমাদের দিকেও বাঙালি আছে, আমাদের দরকার দুদিকের খরিদ্দার, আপনি দুদিকের একটা রাখবেন। তো এইভাবে আমাদের ম্যাগাজিন মানে প্রায় ম্যাগাজিনটা 4 বছর চলেছিল। তো সেই সময় বাংলাদেশের সমস্ত বড় বড় পার্টিতে আমি যেতাম ব্যাক 2008
আগে, এবং অবশ্য ছোট মুসলমানদের পার্টি। তারপর মেইল্যান্ডে আসার পর থেকেও একই ব্যাপার, এখানেও বাংলাদেশি আমার প্রচুর বন্ধু আছে, অনলাইন বন্ধু আছে, অফলাইন বন্ধু আছে। তো যাই হোক, 20 বছরের বাংলাদেশকে জানার আমার অনেক সৌভাগ্য হয়েছে, তাদের ইতিহাসকে জানার সৌভাগ্য হয়েছে, অনেক লেখালেখি করেছি এই ম্যাগাজিন গুলোর ইয়েতে। এবং একটা জিনিস জানি রাখি, তখন সদালাপ বলে একটা রক্ষণশীল মুসলমানদের ম্যাগাজিন ছিল, তার যিনি এডিটর তিনি তবলিগি মুসলমান। আমি কিন্তু খুব ইসলাম এবং মুসলমানের সমালোচনা করে লেখা লিখতাম, এবং সদালাপের পাঠকদের পছন্দ ছিল না যে আমি সেই লেখাগুলো এডিটর সাহেব ছাপান। কিন্তু তিনি বলতেন যে না, ওই লেখাগুলো আমি ছাপাবো, কারণ মুসলমানদের সমালোচনা সহ্য করতে হবে, কারণ আমি খুব যৌক্তিক সমালোচনা করতাম। আবার এটাও হয়েছে যে মুক্তমনে এবং ভিন্নমতে প্রচুর মুসলমান লেখক ছিল, ছদ্মনামে লিখতো, যাদের পরবর্তীকালে 2015 সালে যাদেরকে মানে বাংলাদেশে অনেক মৌলবাদীরা মেরে দেবে, তারা যখন ইসলাম এবং মুসলমানকে গালাগাল করেছে, আমি কিন্তু ইসলামকে ডিফেন্ড করেছি, কারণ আমার মনে হয়েছে যে ধর্ম মানুষের একটা প্র্যাকটিক্যাল পারপাস সার্ভ করে, এবং সেই জিনিসটাকে না বুঝে যদি আমরা ধর্মকে গালাগাল দিই, সেক্ষেত্রে ধর্ম থেকে কিন্তু আমাদের বিচ্ছিন্নতাটা বেড়ে যায়। তো আমার দীর্ঘদিনের বাংলাদেশিদের থাকার অভিজ্ঞতা থেকে এইটুকু আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি, আমার কখনোই মনে হয়নি যে তারা আমার থেকে আলাদা, বা আমি তাদের থেকে হিন্দু বলে আলাদা। আমি তো কোথাও সেরকম কিছু পাইনি। ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, তাহলেও কিন্তু দেখা যাবে যে বাংলা ভাষার উত্থানের পেছনে, আর কি যে বাংলা ভাষায় কথা বলছি, সেটা কিন্তু সুলতানি আমল স্টার্ট না হলে হতোই না। কারণ একমাত্র সুলতানি আমলে যেটা হলো, যে তখন সংস্কৃতের প্যাট্রোনেজটা কমে যায়, এবং যার ফলে স্থানীয় ভাষার ওপর সুলতানরা প্যাট্রোনেজ করা শুরু করেন, যার জন্য কৃত্তিবাস কিন্তু বাংলায় রামায়ণ লিখলেন। ইনফ্যাক্ট যদি সেই সময় কোনো মুসলমান রুলার না থেকে যদি কোনো হিন্দু রুলার থাকতো, কৃত্তিবাস বাংলায় মানে রামায়ণ লেখার সাহস পেতেন কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। এগুলো আপনারা একটু ইতিহাস পড়লেই জানতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে বাংলা ভাষার উত্থানের পেছনে, আজকে যে বলছেন যে বাংলা ভাষাটা আপনার বলে দাবি করছেন, এবং বলছেন যে মুসলমানরা অনেক মানে ফার্সি শব্দ, আরবি শব্দ ঢোকাচ্ছে, এটা হয়েছে অনেক পরবর্তীকালে। অ্যাকচুয়ালি যে পলিটিক্সটা শুরু হয়েছে, সেখানে আমি আর যাচ্ছি না, করে লোকজনকে আমি বোর করবো না। কিন্তু মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত, ইভেন নবাব আমল পর্যন্ত, বাংলা ভাষার মেজর প্যাটার্ন কিন্তু মুসলমানরাই ছিলেন, স্থানীয় শাসকরাই ছিলেন। এবং আমরা দেখব যে আহ বাংলার নবাব যারা কিনা বিদেশি, বাংলা সুলতান যারা কিনা বিদেশি, তারা বরাবর চেয়েছেন যে বাংলা ভাষায় বাণিজ্যটা হোক। এর অনেকগুলো প্রমাণ আমাদের কাছে আমরা দেখতে পারি, আমরা যদি ইতিহাসটা খুব ভালোভাবে খুঁজি আর কি। এবং আমরা এমন একটা সময় কথা বলছি, যে সময় বাংলা ভাষায় সংস্কৃত শব্দ ছিল মোটে 3%, যেটা মানে বাংলা ভাষাকে আধুনিকরণ করতে গিয়ে যেটা বিদ্যাসাগর প্রায় 70% তুলে দিলেন। এটা পরের ব্যাপার। তো সেই সময় থেকে অ্যাকচুয়ালি গন্ডগোলটা শুরু হয়, যবে বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রচুর সংস্কৃত শব্দের আমদানি করলেন বাংলা ভাষাটাকে শক্তিশালী করার জন্য। যদিও সেটা ডাউটফুল, আমি এগেন সেই ডিবেটে আমি যাব না, আমার হয়তো নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট মত থাকতে পারে। তখন থেকেই একটা কিন্তু বাঙালিদের মধ্যে ভাষার অ্যালিনিয়েশন শুরু হয়, যেখান থেকে মুসলমানরা মানে তাদের আরবি ফার্সি শব্দ ইউজ করা শুরু করে, এবং হিন্দুরা বেশি সংস্কৃত শব্দ করা শুরু করে, যেটা অ্যাকচুয়ালি উর্দু এবং হিন্দুর মধ্যে হয়েছে। যে পাকিস্তানে উর্দু দেখবেন প্রচুর ফার্সি এবং আরবি শব্দ ইউজ করছে, একই হিন্দুস্তানি যখন ভারতে বলা হচ্ছে, তখন আমরা এটা অনেকটা সংস্কৃতায়ন হয়েছে। এগুলো হচ্ছে লেট পলিটিক্স আফটার কামিং ফর দ্য ব্রিটিশ। আগে কিন্তু সেরকম কোনো পলিটিক্স ছিল না। আগের লোকজন স্থানীয় ভাষাগুলোকেই, অর্থাৎ অপভ্রংশ, যেটা একদম খাঁটি বাংলা অপভ্রংশগুলোকেই বেশি ব্যবহার করত। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাঙালি মুসলমানদের মধ্যে একটা বড় অংশ কালী পুজো করতো, মনসা পুজো করতো। আপনারা তো অনেকেই জানেন না, কিন্তু আমি বাঙালি মুসলমানদের বাড়িতে কালী পুজো হয় আমি নিজে চোখে দেখেছি। মহাদেব আহমেদ নাম শুনেছেন? এরকম হিন্দু নাম কিন্তু মুসলমান টাইটেল প্রচুর জিনিস গ্রামে গঞ্জে আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, কারণ যবে থেকে আরবের টাকা এসছে, মাদ্রাসা পশ্চিম সব ইয়ে। তো একটা সময় ছিল যে ইভেন আজ থেকে 30-40 বছর আগেও গ্রামাঞ্চলে হিন্দু মুসলমান আলাদা করা যেত না, কারোর মাথায় বোরখাও ছিল না। তারপর দেখে আরবের টাকা এলো, মাদ্রাসা হলো, পশ্চিমবঙ্গে ইসলামের ভূত ঢুকে গেল, বাংলাদেশে ইসলামের ভূত ঢুকে গেল, সবাই বিশুদ্ধ বেদুইন ইসলাম হওয়ার চেষ্টা করলো। আনফর্চুনেট, আরবরা কিন্তু সেভাবে ভাবছেন। আমি বাইরে এরপরে একটা ভিডিও করবো যে কিভাবে দুবাই হলো। তারা কিন্তু ধর্মকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর সেখানে তারা যে টাকা পয়সা পাঠাচ্ছেন আর কি বাংলাদেশে, সেখানে কিন্তু বা বাংলা তো এই টাকা পয়সা আসছে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু লোকজন বোরখা পরছে, মসজিদ বানাচ্ছে, আরো পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এবং হিন্দুরাও তার দেখা দেখি মন্দির বানাচ্ছে, একটা কাউন্টার রিয়াকশন, এই করছে ওই করছে, মানে আরো মুসলমান হওয়ার চেষ্টা করছে। আমি তো বলি হিন্দুরা মুসলমান হওয়ার চেষ্টা করছে, আমি বহুদিন থেকে বলেছি। তো দিস ইজ দ্য সিচুয়েশন ওভারঅল। আপনারা যা খুশি বলতে পারেন, আমার 52 বছর বড় বয়স হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবো বলে মনেও হয় না। একটা ব্যাপারে জীবনে আমি কখনোই মানতে পারবো না কি বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আলাদা। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা সেটা বলে না, এবং আমার দীর্ঘদিনের ইতিহাস স্টাডিও সেটা বলে না। এটা জোর করে একটা রাজনৈতিক বিভাজন ঘটানো হয়েছে। তাতে তৃণমূলের লাভ, বিজেপির লাভ, সিপিএম এরও লাভ। সিপিএম এরও কিন্তু মুসলমানদের নামে ভোট চেয়েছে। যেমন বামপন্থীরা বলে, তুমি তাহলে আমার পার্টিতে কেন আসছো না, আমি তো সেকুলার। একদম সেকুলার না। আমি নিজে চোখে দেখেছি যে ওরা কিভাবে মুসলমান তোষণ করে ভোট চেয়েছে। তো আমি ইভেন বামপন্থীদের এই ব্যাপারে বিশ্বাস করি না, সবগুলোই এক বলের ভোট। বিজেপি যদি হিন্দু সাম্প্রদায়িক হয়, বাকিগুলো মুসলমান সাম্প্রদায়িক, আমি এটা একদম খুব ওপেনলি বলি। তো ঘটনাটা হচ্ছে এই যে এর মধ্যেও আমার ধারণা, আমার মতো কিছু মানুষ এখনো বাংলাদেশ এবং ভারতে আছেন যারা আমার চ্যানেল রেগুলার দেখেন, এবং আমি বিশ্বাস করি না, কখনোই করব না, যে বাঙালি দুভাগে ভাগ হয়ে গেছে। আমি সেই স্বপ্ন দেখবো যে যেভাবে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি একদিন এক হয়ে গেছে, হয়তো ভবিষ্যতে হয়তো রাজনৈতিকভাবে এক হলো না, কিন্তু অন্তত সার্কে একটা যে চেষ্টা করা হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের মতো, না দেশ আলাদা হলেও অন্তত যাতে অবাধ যাতায়াত চালু থাকে, অবাধভাবে একত্রিতভাবে সংস্কৃতটাকে, মানে একটা সংস্কৃতির একটা কনসলিডেট বাজার তৈরি করা যায়, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে বাংলা সিনেমা, বাংলা নাটক, বাংলা গানের একটা সমৃদ্ধ একক বাজার হোক, সেটা আমি চাই। তবে এইটা বলছি বলে আপনি ভাববেন না যে আমি বাংলা পক্ষের সাপোর্টার বা তৃণমূলের সাপোর্টার না, সেটা জানেন, তবে ভাববেন না যে আমি বাংলা পক্ষের সাপোর্টার, একদমই নয়। আমি কোন রকমের রিজিওনালিজমই পছন্দ করি না। আমি মনে করি বাঙালি বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। One of the worst thing that happened is this, এই হিন্দু মুসলমান বিভাজন, যার কোনো বিভাজন নেই, কিন্তু জোর করে রাজনৈতিকভাবে বিভাজন দিয়ে লোককে বিশ্বাস করানো হয়েছে আমরা আলাদা। এবং হিন্দুদের মনে একটা ভয় ঢোকানো হয়েছে যে মুসলমানদের মধ্যে তারা সুরক্ষিত নয়, এবং বাংলাদেশে সেটা বারবার প্রমাণিত হয়েছে যে সত্যি হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত নয়, ফলে হিন্দুদের মধ্যে মুসলমান নিয়ে ভয়টা আরো বেড়েছে। কিন্তু এর মূল কারণ হচ্ছে ভ্রান্ত ডেমোক্রেসি। আমি এরপরে দুবাইয়ের গল্পটা বলবো। দুবাইয়ের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে যদি অন্যরকম রাজতান্ত্রিক কোনো সিচুয়েশন থাকতো বা ডিক্টেটোরিয়াল কোনো সিচুয়েশন থাকতো, মোস্ট লাইকলি আমার ধারণাটা হতো না। গণতন্ত্র হওয়া মানেই সেখানে ধর্মকে, ইসলামকে, হিন্দুজমকে এমন ভাবে ছেড়ে দেওয়া হবে যাতে দুটো জাতি মারামারি করে এবং কিছু লোক ক্ষমতায় থাকে। এটা আমার কাছে হচ্ছে পলিটিক্যাল থিসিস, এবং আমি এটাই দেখে আসছি, এইভাবেই আমি দেখে আসবো।